সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন সমাধানের পার্ট 3তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাকোমোডেট ACCOMODE। অ্যাকোমোডেট শব্দের অর্থ থাকার ব্যবস্থা করা। দি ওয়ার্ড ডিলিডালি মিন্স ডিলিডালি শব্দের অর্থ সময় নষ্ট করা। অপশনের ঘ ওয়াচ টাইম অর্থ সময় নষ্ট করা। হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ প্রিসাইজ। প্রিসাইজ শব্দের অর্থ সুস্পষ্ট বা নির্ভুল। প্রিসাইজ শব্দের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ভগ। ভগ শব্দের অর্থ অস্পষ্ট বা ঝাপসা। 4 নম্বর প্রশ্নটি বলছে, হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ ব্লেজিং ইন ডিসগুইজ। এ ব্লেজিং ইন ডিসগুইজ শব্দের অর্থ শুরুতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সৌভাগ্য বা লাভজনক মনে হয়। সেক্ষেত্রে অপশনের ঘ হবে সঠিক উত্তর। এ মিসফরচুন দ্যাট টার্নস আউট টু বি বেনিফিশিয়াল। দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়েস্টারডে। সেন্টেন্সে যদি ইয়েস্টারডে উল্লেখ থাকে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমাদের প্রশ্নের অপশানে ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়াজ এবং ওয়ার। এখন এখানে সাবজেক্ট হলো দি পুলিশ। দি পুলিশ প্লুরাল সাবজেক্ট। আমরা সেন্টেন্সের গঠন অনুযায়ী জানি প্লুরাল সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসে। ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব এবং ওয়ার হলো প্লুরাল ভার্ব। সুতরাং ওয়ার হবে আমাদের সঠিক উত্তর। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, অর্থাৎ পুলিশকে গতকাল ইনফর্ম করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন বলছে, ম্যান ইজ মর্টাল হুইচ ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স। ম্যান ইজ মর্টাল এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম হলো নো ম্যান ইজ ইমমর্টাল। আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। গুড অ্যাট অর্থ কোনো কাজে দক্ষ বা পারদর্শী। আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন অর্থাৎ আমি অনুবাদে পারদর্শী নই। 8 নম্বর প্রশ্নটি বলছে, দ্য প্লেন উইল টেক ড্যাশ অ্যাট 7 PM। টেক অফ অর্থ উড্ডয়ন করা। দি প্লেন উইল টেক অফ অ্যাট 7 PM অর্থাৎ প্লেনটি সন্ধ্যা 7টার সময় উড্ডয়ন করবে। দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম ইজ। অ্যাট হোম এই ফ্রেজটির অর্থ দক্ষ বা অভিজ্ঞ। এক্সপার্ট শব্দের অর্থ দক্ষ বা পারদর্শী। দ্য ইয়ং ম্যান সিমস ভেরি সেন্সিবল অর্থাৎ যুবক মানুষটিকে খুবই বিচক্ষণ মনে হচ্ছিল। দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিন্স প্রিসিডেন্স শব্দের অর্থ অগ্রাধিকার। প্রায়োরিটি শব্দের অর্থ সর্বোচ্চ গুরুত্ব বা অগ্রাধিকার দেওয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস দ্যান ইউ। আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দ্যান ইউ। 13 নম্বর প্রশ্ন বলছে, ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। সেন্টেন্সের সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী আমরা জানি যদি প্রথম ক্লজটি ইফ প্লাস পাস্ট সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লজে উড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমাদের এখানে প্রথম ক্লজটি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে অর্থাৎ আই ওয়ার এ বার্ড। সেক্ষেত্রে সেকেন্ড ক্লজে উড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আছে ফ্লাই। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল ইজ। ইনিমিক্যাল শব্দের অর্থ শত্রু ভাবাপন্ন বা ক্ষতিকারক। সুতরাং ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ বা বন্ধু ভাবাপন্ন। অন্যদিকে অপশনের হোস্টাইল অর্থ ক্ষতিকর। ইনডিফারেন্ট অর্থ উদাসীন।
এবং অ্যাংরি অর্থ রাগান্বিত। 15 নম্বর প্রশ্ন বলছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, দ্য ওয়ার্ড রোলিং ইজ এ অর অ্যান। এখানে এ হলো আর্টিকেল এবং স্টোন হলো নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটি শব্দ বসে তাহলে সে শব্দটি অ্যাডজেক্টিভ হবে। এখানে রোলিং হলো অ্যাডজেক্টিভ। এখন রোল হলো মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে তখন সেক্ষেত্রে আমাদের অপশনের উত্তর হবে পার্টিসিপল। অপশনের ঘ হবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন বলছে হি কেম হোম ইয়েস্টারডে। এর প্রশ্নবোধক রূপ হলো সেন্টেন্সটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং একই সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমে ডিড দিয়ে শুরু হবে, ডিড হি। এখন যেহেতু আমরা ডিড একটি পাস্ট ফর্ম, সুতরাং আমাদের একটা কমপ্লিট সেন্টেন্সে দুইটা ভার্বের পাস্ট ফর্ম কখনো বসতে পারে না। সুতরাং এখানে কেমের প্রেজেন্ট ফর্ম বসবে কাম। ডিড হি কাম হোম ইয়েস্টারডে। অপশনের ঘ হবে সঠিক উত্তর। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেইন। ডিউ টু অর্থ কোনো কারণে, হি ওয়াজ অ্যাবসেন্ট টু রেইন অর্থাৎ সে বৃষ্টির কারণে অনুপস্থিত ছিল। দ্য রিভার গোস ড্যাশ দ্য ভিলেজ। গোস থ্রু শব্দের অর্থ কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। দ্য রিভার গোস থ্রু দ্য ভিলেজ অর্থাৎ নদীটি গ্রামের ভিতর দিয়ে চলে গিয়েছিল। দ্য ফ্রেঞ্চ রিফার্স টু। দ্য ফ্রেঞ্চ শব্দের অর্থ ফ্রান্সের জনগণ অর্থাৎ দ্য ফ্রেঞ্চ পিপল। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই। প্রথম ইংলিশ ডিকশনারি লিখেছিলেন স্যামুয়েল জনসন। ঘরটি আমাদের জন্য খুব ছোট, এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য রুম ইজ টু স্মল ফর আস। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। প্রশ্নের অপশনের 4টি ওয়ার্ডের মধ্যে প্রসিড হলো সঠিক স্পেলিং, PROCEEDS। প্রসিড শব্দের অর্থ মুনাফা বা লভ্যাংশ। অন্যদিকে ফার্নিচার এবং ইনফরমেশন হলো নন কাউন্টেবল নাউন। সিনারি শব্দের স্পেলিং SCENERIES। দ্য সিনোনিম অফ ভ্যাকান্ট ইজ। ভ্যাকান্ট শব্দের অর্থ খালি বা ফাঁকা বা শূন্য। ব্ল্যাঙ্ক শব্দের অর্থ খালি বা শূন্য। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু উল্লেখ থাকলে সেক্ষেত্রে পরের ওয়ার্ডটি জেরান্ড হবে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ হবে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। 25 নম্বর প্রশ্ন বলছে এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ। পিলগ্রিম শব্দের অর্থ তীর্থযাত্রী। একজন তীর্থযাত্রী হলেন সেই ব্যক্তি যিনি হোলি প্লেস বা পবিত্র স্থানগুলোতে ভ্রমণ করে থাকেন। সুতরাং সঠিক উত্তর হবে অপশনের ক, এ হোলি প্লেস। হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। আমরা জানি কনসোনান্টের আগে আর্টিকেল এ বসে, কিন্তু এখানে এইস এর উচ্চারণ যদি ইউ অথবা ওয়া হয় সেক্ষেত্রে কনসোনান্ট এ না বসে ভাওয়েল অ্যান বসবে। হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট। টু মিট ট্রাভেল হাফওয়ে অর্থ আগে ভাগে দুশ্চিন্তা করে নার্ভাস হয়ে যাওয়া অর্থাৎ টু গেট নার্ভাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স। অপশনের 4টি সেন্টেন্সের মধ্যে এখানে সিম্পল সেন্টেন্স হলো ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। অন্যদিকে অপশনের গ ডু অর ডাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আই নো দ্যাট হি ইজ রাইস এটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং অপশনের ঘ আই রেসপেক্ট হিম অ্যাজ হি লাভস মি এটিও একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। 29 নম্বর প্রশ্ন বলছে ইফ ইট ইজ এ জেনুইন পিকচার ইট ইজ। জেনুইন শব্দের অর্থ রিয়াল বা আসল বা বাস্তব, অর্থাৎ কোনো একটা ছবি যদি জেনুইন হয় তাহলে সেই ছবিটি অবশ্যই রিয়াল হবে।
অপশনের গ হলো সঠিক উত্তর। নোটা বেনে শব্দের অর্থ কোনো লেখার নির্দিষ্ট অংশের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ মার্ক ওয়েল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ হলো অপশনের ক, দোষ। লুক ফরওয়ার্ড এই ফ্রেজটির অর্থ আনন্দের সাথে কোনো কিছু আশা করা, অর্থাৎ এক্সপেক্ট উইথ প্লিজার। 33 নম্বর প্রশ্নটি বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম ইফ আই ড্যাশ ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। এটি সেন্টেন্সের সেকেন্ড কন্ডিশনালের একটি উদাহরণ। যদি আমাদের সেকেন্ড ক্লজে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে সেকেন্ড ক্লজে উড আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাকসেপ্ট আছে, তাহলে প্রথম ক্লজে ই প্লাস ভার্বের পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হবে। সেক্ষেত্রে ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। অপশনের খ হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইফালজেন্ট? ইফালজেন্ট শব্দের অর্থ উজ্জ্বল, সুতরাং ইফালজেন্টের বিপরীত শব্দ হবে ডাল। ডাল শব্দের অর্থ নিস্তেজ। অন্যদিকে অপশনের রেডিয়েন্ট, শিনি এবং ব্রাইট হলো ইফালজেন্টের সমার্থক শব্দ, অর্থাৎ এই তিনটা শব্দের অর্থ উজ্জ্বল। সাফল্যর কোনো সহজ পথ নেই, ইংলিশে এটি ট্রান্সলেশন হবে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ অ্যাডাল্ট? অ্যাডাল্ট শব্দের অর্থ প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্টের সমার্থক বা সিনোনিম শব্দ ম্যাচিউর। ম্যাচিউর শব্দের অর্থ প্রাপ্তবয়স্ক। অন্যদিকে ইম্যাচিউর শব্দের অর্থ অপ্রাপ্তবয়স্ক বা অপরিপক্ক। হি ডাইড ড্যাশ কলেরা, কোনো রোগে মারা গেলে সেক্ষেত্রে ডাই অফ বসে। হি ডাইড অফ কলেরা, অর্থাৎ সে কলেরা রোগে মারা গিয়েছিল। 38 নম্বর প্রশ্ন বলছে হি গেভ এ ভেরি ড্যাশ রেসপন্স টু দ্য কোশ্চেন। আমাদের প্রশ্নে এখানে হলো আর্টিকেল এবং রেসপন্স হলো নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটি শব্দ থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়, এবং যদি দুইটি শব্দ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। আমাদের এখানে অ্যাডভার্ব দেওয়া আছে ভেরি। আমাদেরকে প্রশ্নের অপশানে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে, যেটি হবে আমাদের উত্তর। এখন প্রথমে আমরা প্রশ্নের অপশনের ওয়ার্ডগুলোর মধ্যে পার্টস অফ স্পিচগুলো বের করব। ক নম্বর অপশনে পোলাইট অর্থ মার্জিত, এটি একটি অ্যাডজেক্টিভ, এটি আমাদের উত্তর হতে পারে। হার্শ শব্দের অর্থ কঠোর, এটিও একটি অ্যাডজেক্টিভ। রুডলি শব্দের অর্থ অভদ্রভাবে, এটি একটি অ্যাডভার্ব, সুতরাং গ নম্বর অপশনটি উত্তর হবে না। ঘ নম্বর অপশনের ওয়ার্ডটি বলছে ইগনোর, ইগনোর অর্থ অবহেলা করা, এটি একটি ভার্ব, সুতরাং ঘ নম্বর অপশনও বাদ যাবে। অর্থাৎ আমাদের প্রশ্নের অপশনে ক এবং খ এই দুইটার ভিতরে যে কোনো একটি উত্তর হতে পারে। এখন প্রশ্নের কনটেক্সটের সাথে আমাদের পোলাইট শব্দটি বেশি যাচ্ছে। হি গেভ এ ভেরি পোলাইট রেসপন্স টু দ্য কোশ্চেন, অর্থাৎ সে প্রশ্নটির খুবই মার্জিত উত্তর দিয়েছিল, সুতরাং অপশনের ক হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম? প্রশ্নে চারটি নাউনের মধ্যে কোনটির কোনো সিঙ্গুলার ফর্ম নেই? মিসেলস, মিসেল শব্দের অর্থ হাম, এটি একটি সিঙ্গুলার নাউন। অন্যদিকে মেন, হর্সেস এবং ব্রেদেন হলো প্লুরাল ফর্ম, এগুলো সিঙ্গুলার ফর্ম হলো ম্যান, হর্স এবং ব্রাদার। অ্যান অ্যাক্ট অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ, অর্থাৎ ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির ঘটনাকে বলা হয় ব্যাপক গণহত্যা বা হলোকাস্ট। অপশনের গ হবে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন বলছে দ্য রাইট অ্যান্ড পাওয়ার টু ইন্টারপ্রিট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল, অর্থাৎ আইনের যথাযথ ব্যাখ্যা এবং প্রয়োগ করার ক্ষমতাকে বলা হয় আইনগত অধিকার। আইনগত অধিকারের ইংলিশ জুরিসডিকশন। অপশনের খ হলো সঠিক উত্তর।
মানি অর প্রপার্টি ব্রট বাই এ ওম্যান টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারেজ, অর্থাৎ বিবাহের সময় নববধূ কর্তৃক তার স্বামীর গৃহে যে অর্থ বা সম্পত্তি নিয়ে আসা হয় তাকে বলা হয় যৌতুক। যৌতুকের ইংলিশ ডৌরি। 43 নম্বর প্রশ্ন বলছে এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ আনাদার, অর্থাৎ একই নামে অন্য আরেকজন ব্যক্তির নামকে প্রথম ব্যক্তির নেমসেক বলা হয়। নেমসেক শব্দের অর্থ মিতা। হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারোজ হোপ অর ডিজায়ার, অর্থাৎ অত্যন্ত আকর্ষণীয় এবং আশা বা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে সক্ষম এমন বিষয় বা বস্তুকে বলা হয় লোভনীয় ব্যাপার। লোভনীয় এর ইংলিশ অ্যালুরিং। অপশনের ক হলো সঠিক উত্তর। নেভার বুস্ট ড্যাশ ইওর ওয়েলথ, বুস্ট অফ শব্দের অর্থ কোনো কিছু নিয়ে গর্ব বা অহংকার করা। নেভার বুস্ট অফ ইওর ওয়েলথ, অর্থাৎ কখনোই তোমার সম্পত্তি নিয়ে অহংকার করো না। এভরি ম্যান ক্রেভস ড্যাশ রিকগনিশন, ক্রেভ ফর শব্দের অর্থ কোনো কিছু নিয়ে লালায়িত থাকা। এভরি ম্যান ক্রেভস ফর রিকগনিশন, অর্থাৎ প্রত্যেক মানুষ তার স্বীকৃতি বা সম্মানের জন্য লালায়িত থাকে বা ইচ্ছা পোষণ করে। সাবস্টিটিউট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ওয়ান ওয়ার্ড। ওয়ান হু পসেস মেনি ট্যালেন্ট, অর্থাৎ একই সাথে অনেক গুণের অধিকারী এমন ব্যক্তিকে বলা হয় ভার্সেটাইল। ভার্সেটাইল শব্দের অর্থ বহুমুখী প্রতিভা সম্পন্ন। ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ হি অর শি ইজ নট এ সিটিজেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য একটা দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও সেই দেশে বসবাস করে তাহলে ওই ব্যক্তিকে ফরেনার অর্থাৎ বিদেশি বা পরদেশি বলা হয়। ওয়ান হু স্পিক্স অর আন্ডারস্ট্যান্ড মেনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ব্যক্তি অনেকগুলো ভাষা বলতে পারে বা অনেকগুলো ভাষা বুঝতে পারে তাকে পলিগ্লট বলা হয়। পলিগ্লট শব্দের অর্থ বহুভাষী বা বহুভাষাবিদ। জয়েন্ট সোভারেইনটি এক্সারসাইজ ওভার কান্ট্রি বাই টু আর মোর কান্ট্রিজ, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্রের কাজকর্মের উপর যদি অন্য দুই বা ততোধিক রাষ্ট্রের যৌথ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা খবরদারি করা হয় তাহলে তাকে বলা হয় কন্ডোমিনিয়াম। ওয়ার্ডস ইউজড ইন অ্যানসিয়েন্ট টাইমস বাট নো লঙ্গার ইন জেনারেল ইউজ নাও, অর্থাৎ যেসব শব্দ প্রাচীনকালে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানকালে এগুলোর কোনো ব্যবহার নাই তাকে বলা হয় আর্সাইক। আর্সাইক শব্দের অর্থ প্রাচীন বা সেকেলে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, আমাদেরকে যথাযথ প্রিপোজিশন চুজ করতে হবে। ফ্লাওয়ার্স হ্যাভ এক্সিস্টেড ইন দ্য আর্থ ড্যাশ প্রিহিস্টোরিক টাইম, আমরা জানি নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে, এখানে প্রিহিস্টোরিক টাইম অর্থাৎ প্রাগৈতিহাসিক টাইম দ্বারা নির্দিষ্ট সময়কে বুঝিয়েছে, সেজন্য এখানে উত্তর হবে সিন্স। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে এ গুড টিচার নেভার হাঙ্কার ড্যাশ মানি, হাঙ্কার আফটার অর্থ কোনো কিছু নিয়ে লালায়িত থাকা। এ গুড টিচার নেভার হাঙ্কার আফটার মানি, একজন ভালো শিক্ষক কখনোই অর্থ নিয়ে লালায়িত থাকে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে।